বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা সুপ্রভাত সিডনির সাপ্তাহিক আয়োজন ফেস টু ফেস লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এএনএম মাসুদ। প্রতি সপ্তাহে আমরা চেষ্টা করি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে সাম্প্রতিক ঘটনাবলী আপনাদের সামনে তুলে ধরার জন্য। ঠিক বরাবরের মতো আমরা এবারও সাজিয়েছি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি সুদূর ফিনল্যান্ড থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফিনল্যান্ড শাখার সংগ্রামী সভাপতি কামরুল হাসান জনি। কামরুল হাসান জনি ভাই, আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং আমাদের ফিনল্যান্ডের বর্তমান পরিস্থিতি কিছুটা শান্ত, করোনার পরিস্থিতি যেটা পৃথিবীর সব জায়গায়, সেই ক্ষেত্রে আমরা অনেকটা এখনো আলহামদুলিল্লাহ বেটার আছি। ধন্যবাদ আজকের এই সুপ্রভাত সিডনি ফেস টু ফেস টিভিতে আমাকে আমন্ত্রণ করার জন্য ফিনল্যান্ড বিএনপির তরফ থেকে আমি সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি এবং পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই টিভির সঞ্চালক নোমান মাসুদ ভাইকে। আসলে হ্যাঁ, মাসুদ ভাই আছেন? জি, আমি আছি, আপনি কন্টিনিউ করেন জনি ভাই। জি, আমি শুনছি। জি, আজকে আসলে আমাদের এই মাসটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম, যেই আমাদের গণতন্ত্রের এক নায়ক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হিস্টোরি বলে শেষ করা যাবে না। আওয়ামী লীগ যেখানে ব্যর্থ হয়েছে সেখানেই জিয়াউর রহমান সফল হয়েছেন। জিয়াউর রহমান একটা নতুন স্বপ্ন মানুষকে দেখিয়েছেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন। জিয়াউর রহমানের সাফল্য কোথায়? জিয়াউর রহমানের সফলতা হলো তিনি অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে এসেছেন। যখন বাংলাদেশের মানুষ হতাশ হয়ে গিয়েছিল, মানুষকে আওয়ামী লীগ বিভক্ত করেছিল, সেই জাতিকে ঐক্যবদ্ধ করেছিল, অনুপ্রাণিত করেছিল এবং একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন শহীদ জিয়াউর রহমান। 1971 সালের 25শে মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দী করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে 1971 সালের 27শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেট ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করে। মুক্তিযুদ্ধের পর জিয়াউর রহমান 1977 সালের 21শে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন। 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। তিনি 4 বছর বাংলাদেশ শাসন করার পর 1981 সালে 30শে মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রামে নিহত হন। 1976 সালের 8ই মার্চ মহিলা পুলিশ গঠন করেন। 1976 সালে কলম্বোতে জোট নিরপেক্ষ আন্দোলনে সম্মেলনে যোগদান করেন এবং বাংলাদেশের সপ্তম জাতি গ্রুপের চেয়ারম্যান পদে পদোন্নতি লাভ করেন। 1976 সালেই তিনি তুলসী যাদুনাথপুর থেকে স্বেচ্ছাশ্রমে খাল খনন উদ্বোধন করেন। এই খাল খনন উদ্বোধন করার মাধ্যমে বাংলার কৃষকদের জীবনের গতি ফিরে আসে। কৃষকরা তাদের মুনাফা এবং তাদের মূল্যবান অর্থায়ন মূল্যায়ন করা হয় তাদেরকে। আজকে সেই বাংলাদেশে কৃষকদেরকে আজকে পুরোপুরি ভাবে হ্যান্ডিক্রাফট করে দেওয়ার জন্য তাদের সহযোগিতা না করে দেশে ঘরে ঘরে যেভাবে বেকার যুবকরা রয়েছে তাদের চাকরির ব্যবস্থা না করে সেখানে 1000 সিনেমা হলের প্রত্যেকটা উপজেলায় ব্যবস্থা করছেন বর্তমানে এই অবৈধ সরকার।
জি, শ্রদ্ধা জনি ভাই, আমি আপনার কাছে ফেরত আসছি। আমি জাস্ট দর্শকদের উদ্দেশ্যে বলে রাখতে চাই, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাথে যুক্ত হওয়ার কথা রয়েছে বিএনপি সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির এবং সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার। আমাদের অনুষ্ঠানে আরো একজন অতিথি হয়ে যুক্ত হওয়ার কথা রয়েছে। আমরা আশা করি শাম্মী আপা যে কোনো মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন। তো আমরা আসলে শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা এবং বাংলাদেশের যে প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যার 85তম জন্মবার্ষিকী হয়ে গেল গতকালকে। আমরা শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি। তো আমি সর্বপ্রথম জনি ভাই আপনার উদ্দেশ্যে প্রশ্ন রাখতে চাই। আপনি জানেন যে ভারত থেকে গতকালকে করোনার 35 লাখ টিকা আসার একটা ওয়ে শুরু হয়েছে। এটা প্রথম ধাপ বাংলাদেশে, প্রথম চালান বাংলাদেশে এসে পৌঁছেছে, যেখানে এটা নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে যে ভারত যেখানে $2 টিকা বাংলাদেশের কাছে $5, তথা বাংলাদেশ সরকার $5 সেই টিকা বাংলাদেশে কিনলো। এবং সবচাইতে দুর্ভাগ্যজনক তথা ভয়ঙ্কর তথ্য হলো যে এই টিকা ভারতেই অলরেডি মেডিকেশন রিয়াকশন শুরু হয়ে গিয়েছে, মেডিকেটেড রিয়াকশন, যেটা 400-রও বেশি ভারতীয় নিহত হয়েছে এই টিকা গ্রহণের পরে। এবং গতকালকে বিবিসি থেকে প্রকাশিত হয়েছে যে বাংলাদেশে এই টিকার পরীক্ষামূলক ট্রায়াল হবে। তো আসলেই যে আপনি কিভাবে দেখছেন পুরো ব্যাপারটিকে, যে ভারতে এটা রিয়াকশনে 400-রও অধিক মারা গেল এবং ভারত বলল যে মেডিকেল ট্রায়াল বাংলাদেশে হবে। আপনি কি মনে করেন যে টোটাল প্রক্রিয়াটাই বাংলাদেশের স্বাস্থ্য তথা জনগণের স্বাস্থ্যকে একটা কঠিন ঝুঁকির মধ্যে ঠেলে দিল? আপনি কিভাবে দেখছেন ব্যাপারটিকে? জি, ধন্যবাদ আমাকে এই সুন্দর একটা প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আসলে দেখেন, ঘরের যে মেন বাপ হলো ঘরের মেন কর্তা, সেই কর্তা নিজেই যদি অবৈধ হয়, তাহলে সেখানে সেই ঘরের মেম্বার যারা আছে তাদের প্রতি আর কতটুকু সহনশীল বা কতটুকু দায়িত্ব থাকে? এই সরকারই তো অবৈধভাবে আসছে, জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের ওই ভোট নিয়ে, জনগণের সমর্থন নিয়ে তো তারা ক্ষমতায় আসেনি। যার জন্য আজকে দেখেন, যেখানে যেই ভ্যাকসিনে 400 ইন্ডিয়ান নাগরিক নিহত হয়েছে, তারা সেটাকে বয়কট করছে এবং সেই ভ্যাকসিনের অফিসে আগুন পর্যন্ত জনগণ আগুন ধরায় দিয়ে, আগুন জ্বালায় দিয়ে শেষ করে দিছে। কারণ যেই ভ্যাকসিনে লোক মারা যাচ্ছে, অথচ এই হাইনি গভর্নমেন্ট জনগণের দিকে যদি একবার তাকাইতো, জনগণের কথা যদি একবার ভাবতো, সেখানে ফ্রি কেন, ওরা এসে দিয়ে গেলেও মানুষ মারার সেই ভ্যাকসিন বাংলাদেশে গ্রহণ করতো না। বাংলাদেশের জনগণ কি এনিম্যাল? তারা কি জঙ্গলে থাকে? তারা কি শিয়াল কুকুরের মতো জীবনযাপন করে যে তাদেরকে ইনজেকশন দিয়ে আজকে অবৈধ একটা ভ্যাকসিন, যে ভ্যাকসিনে মানুষ মারা যেতেছে, এই ভ্যাকসিন দিয়ে বাংলাদেশের জনগণের উপরে পরীক্ষা চালাবে? আমি এটা তীব্র ধিক্কার ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ থেকেও যেন এই যে 20 লক্ষ ভ্যাকসিন এসেছে, যেই ভ্যাকসিনের মাধ্যমে বাংলাদেশের জনগণের উপরে পরীক্ষা চালানো হবে, এই পরীক্ষা যদি তারা সততা প্রকাশ করতে চায়, তাহলে তারা এটাই প্রমাণ করুক, শেখ হাসিনা নিজে এবং স্বাস্থ্যমন্ত্রী নিজে, তারা দুজন এই ভ্যাকসিন দিয়ে জনগণকে দেখাক এটা মরণ বেদিনে, এটা মানুষকে বাঁচার জন্য আনা হয়েছে। যে পর্যন্ত তারা এইটুকু দেখাতে না পারবে, এই পর্যন্ত আশা করি আমাদের বাংলাদেশের জনগণকে বাঁচানোর জন্য আমাদের এইটুকু অনুরোধ থাকবে, অবৈধভাবে এবং এইভাবে অনিয়মিতার সহিত স্বাস্থ্যের প্রতি ঝুঁকি যাতে বাংলাদেশ জনগণের উপরে না ফেলায়, এটা আমার অনুরোধ। জি জি জনি ভাই, আপনার কথার সাথে আমি একমত পোষণ করছি। এবং আজকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে কোন সংসদ সদস্য এবং কোন মন্ত্রী প্রথমেই টিকা গ্রহণ করবেন না। এবং আপনাকে আরো একটু বলে রাখতে চাই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক বলেছেন যে স্বাস্থ্য অধিদপ্তরের, যে
এই টিকা গ্রহণের পরে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তথা সাইড ইফেক্ট হয়, সেই দায়ভার সরকার তথা স্বাস্থ্য অধিদপ্তর নিবে না। তো আসলে যেখানে একটা দেশের স্বাস্থ্য অধিদপ্তর আছে, সেখানে যদি কোনো দায়িত্বেই না নেয়, তাহলে সেই দেশের স্বাস্থ্য অধিদপ্তরের কাজটা কি, মানে জবাবদিহিতার জায়গাটুকু কোথায়? আপনি কিভাবে যাচ্ছেন ব্যাপারটা? আসলে দেখেন, এখানে তো স্পষ্ট হয়ে গেল জনগণের কাছে যে তারা কোনো মন্ত্রী এবং সরকারি ঊর্ধ্বতন কর্মচারী এই ভ্যাকসিন নিবে না। তার মানে এই মরণ বেদি দিয়া জনগণকে মারার জন্য, কারণ তাদের তো জনগণের দরকার নেই। নির্বাচনে তাদের প্রশাসন রাতের অন্ধকারে তাদেরকে ভোটার জনি ভাই, আমি স্বাগত জানাচ্ছি, একটু আপনাকে থামিয়ে দিচ্ছি, আমি স্বাগত জানাচ্ছি শাম্মী আক্তারকে। শাম্মী আপা, আপনাকে স্বাগতম সুপ্রভাত সিডনি ফেস টু ফেস লাইভে। সরি, দুঃখিত যে আমরা অনুষ্ঠানটা শুরু করে দিতে হচ্ছে, আমাদের একটু লেট হয়েছে অনেক, তো শেষ পর্যন্ত আপনাকে পেয়েছি। আপনি ভালো আছেন? হ্যালো, জি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শাম্মী আপা, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, বলেন। আমি দুঃখিত যে আমাদের অনুষ্ঠানটা শুরু করতে আমাকে মানে হয়েছে, যে কারণ আমরা অনেকক্ষণ ধরে আবার ওই যে আবার তো ওই যে আপনার ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে পড়ছিল। জি, শেষ পর্যন্ত আপনাকে পেয়েছি, সেটা হলো আমাদের জন্য সুখকর খবর। তো আপনাকে স্বাগতম ফেস টু ফেস লাইভে। আপনি থাকেন। আমি জনি ভাইয়ের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন যে স্বাস্থ্য অধিদপ্তর কোনোভাবে দায়ভার গ্রহণ করবেন না। আমি জনি ভাইয়ের বক্তব্য শেষ করে আপনার কাছে আসছি আপা। জি জনি ভাই, আপনি বলুন। এখন দেখেন, স্বাস্থ্য অধিদপ্তর দায়ভার গ্রহণ করবে না, তাহলে দায়ভারটা গ্রহণ করবে কে? ওই তার মৃত শেখ মুজিব কবর থেকে? আমাদের জনগণ কি এতটুই হয়ে গেছে তাদের কাছে, তাচ্ছিল্য হয়ে গেছে? জনগণের জীবনের কোনো মর্যাদা নাই? স্বাস্থ্য অধিদপ্তরের দায়ভার গ্রহণ করতে হবে, এবং একটা লোক যদি এই ভ্যাকসিনে মারা যায়, তার জন্য তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবো। সেটা বাংলার মাটিতে তারা প্রশাসন এবং তাদের যে বিচার বিভাগ, তাদের সমস্ত কিছু তাদের হাতে। কিন্তু ইন্টারন্যাশনাল আইন যেটা আছে, ইন্টারন্যাশনাল কোর্ট যেখানে আছে, সেখানকার কাঠগড়ায় হাসিনাকে দাঁড় করাবো যদি এই ভ্যাকসিনে এবং স্বাস্থ্যমন্ত্রীকে এই ভ্যাকসিনে কোনো জনগণ মারা যায়। তারা দায়ভার নিবে না, তাহলে এই ধরনের ভ্যাকসিন কেন আনবে? কেন ইন্ডিয়া থেকে আনবে? জনি ভাই, আমি আপনার কাছে আসবো। আমি শ্রদ্ধেয় আমাদের শাম্মী আক্তারকে একটু দর্শক শ্রোতাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আসলে পরিচিত করার কিছু নেই, কারণ শাম্মী আপাকে সবাই চিনে। তো দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে পরিচয় করিয়ে দিচ্ছি। শাম্মী আক্তার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার। আপু, আপনাকে আবারও স্বাগতম অনুষ্ঠানে। জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন আপু? ওয়ালাইকুম সালাম। আছি আলহামদুলিল্লাহ, নিঃশ্বাস নিচ্ছি, বেঁচে আছি। এটা অনেক বড় একটা বিষয়, আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ ভাই। জি আপু, আমি অনুষ্ঠানটা দুঃখিত যে আগে শুরু করতে হয়েছে আমাকে। আমি একটু পিছন থেকে রিক্যাপ করি যে আমি জনি ভাইয়ের কাছে জানতে চেয়েছিলাম যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন সম্পর্কে জনি ভাই উল্লেখ করেছেন, এবং আপনি চাইলে সেখান থেকে শুরু করতে পারেন। আমি আপনাকে 2 মিনিট সময় দিলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 85তম জন্মবার্ষিকী উদযাপিত হয়ে গেল গতকালকে। তো আমি আপনার কাছে জানতে চাইবো যে স্বাধীনতার ঘোষক জিয়া এবং প্রেসিডেন্ট জিয়া, আপনি একটু কাইন্ডলি বলুন আমাদেরকে প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে আমাকে আজকের অনুষ্ঠানে সংযুক্ত করবার জন্য। আপনি প্রেসিডেন্ট জিয়ার সম্পর্কে বলতে বলেছেন এবং স্বাধীনতার ঘোষক জিয়া। আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম একটি শুধু নাম নয়, তিনি একজন, আমি মনে করি যে তিনি একটি প্রতিষ্ঠান। কারণ বাংলাদেশের জন্মলগ্ন থেকে, বাংলাদেশের জন্মের সূচনা থেকে তার যে ভূমিকা, সেটি বাংলাদেশের মানুষ, আপামর জনসাধারণ সেটি জানে এবং তারা বিশ্বাস করে তিনি দেশপ্রেমিক জিয়া, যিনি কিনা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যিনি সক্রিয় মুক্তিযুদ্ধ করেছেন। হি ওয়াজ এ ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার, এবং আপনি হচ্ছে
তার মুক্তিযুদ্ধের অসামান্য অবদানের জন্য বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, যিনি কিনা মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাবে ভূষিত হয়েছেন। রাষ্ট্র তাকে সেই সম্মান দিয়েছে, রাষ্ট্র তাকে সেই জায়গাটা স্বীকার করে নিয়েছে যে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তিনি সক্রিয় মুক্তিযুদ্ধ করেছেন এবং মুক্তিযুদ্ধ করে একটি দেশকে স্বাধীন করেছেন। তো সেই জায়গাটায় রাষ্ট্র তাকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছে এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশে যত রাষ্ট্রপতি হয়েছেন কেউ কিন্তু মুক্তিযুদ্ধের এই সর্বোচ্চ খেতাবে ভূষিত হননি। একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি কিনা মুক্তিযুদ্ধের সর্বোচ্চ সম্মাননা বা খেতাবে ভূষিত হয়েছেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, যিনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, যিনি বাংলাদেশের মানুষকে একটি জাতিসত্তার পরিচয় দিয়েছিলেন, সেটি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। আজকে আমরা বিশ্বের যেখানেই যাই না কেন আমরা আমাদের পরিচয় দিতে পারি যে উই আর বাংলাদেশি। এই যে পরিচয়টা, এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সকল মানে আপনি দেখেন পাহাড়ি বাঙালি সকলে মিলিত সবাই এই বাংলাদেশে যারা বসবাস করি আমরা, আমাদেরকে একটি জাতিসত্তার পরিচয় তিনি দিয়েছিলেন। সেই পরিচয়টা আমরা দিতে পারি আজকে বিশ্বের কাছে গর্ব ভরে। আর আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, পার্সোনালি আমি যেটা মনে করি যে আমরা খুবই লাকি এবং আমরা গর্ববোধ করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং মুক্তিযুদ্ধ করেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে যে দলটি তিনি প্রতিষ্ঠা করেছেন, সেই দলে আজকে আমরা যারা নেতৃত্ব দিয়ে যাচ্ছি, আমরা যে যেখানে আছি টপ টু বটম, আপনি তৃণমূল থেকে এবং সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, আজকে আমরা যারা জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে নেতা হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারছি বিশ্বের বুকে, আমরা সত্যিই গর্বিত যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতন একজন দেশপ্রেমিক মানুষ আমাদের এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন, যিনি এই দেশের জন্য তিনি সর্বশেষ তার প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়েছেন, আপনি সেটা জানেন। এবং ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করে ভেবেছিল যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করলেই বিএনপি নামক দলটি মুছে যাবে, কারণ তিনি সেনাবাহিনী থেকে এসেছেন। কিন্তু রাষ্ট্রপতি জিয়া সেনাবাহিনী থেকে আসলেও তিনি বাংলাদেশের সাধারণ মানুষের রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছিলেন। তিনি মাইলের পর মাইল হেঁটেছেন, এই বাংলাদেশের প্রতিটি জনপদে যাওয়ার চেষ্টা করেছেন, মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছেন, মানুষের সুখ দুঃখ, মানুষের আনন্দ বেদনা সবকিছু তিনি নিজের অন্তর থেকে অনুভব করার চেষ্টা করেছেন এবং সেটি সমাধান করার চেষ্টা করেছেন। বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়ির এই যে অপবাদ, এই অপবাদ থেকে তিনি বাংলাদেশকে একটি সমৃদ্ধ উৎপাদনমুখী রাজনৈতিক ব্যবস্থা চালু করে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করবার তিনি সর্বাত্মক চেষ্টা তার জীবিত অবস্থায় করেছেন। আজকে বাংলাদেশের যা কিছু অর্জন, যা কিছু ভালো, আপনি দেখবেন, আপনি খোঁজ নেবেন, আজকে দেখেন নারী মন্ত্রণালয় বিশেষ করে বাংলাদেশের নারী সমাজকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করবার যে বিষয়টি, এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্ব অনুভব করেছিলেন যে বাংলাদেশের অর্ধেকের বেশি যে নারী সমাজ মোট জনসংখ্যার, তাদেরকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত না করলে বাংলাদেশের মূল উন্নয়নটি সম্ভব নয়। যে জন্য তিনি বাংলাদেশের নারী সমাজকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করবার চেষ্টা করেছেন। আজকে দেখেন বাংলাদেশের নারী সমাজকে আপনি দেখেন, এই যে আনসার, পুলিশ, এইসব জায়গায় মেয়েদেরকে এই যে কাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেয়া, মহিলা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা, তারপরে শিশু একাডেমি প্রতিষ্ঠা করা, তারপরে মহিলা উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠা করা, এগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছেন। বাংলাদেশকে নিয়ে তার যে চিন্তাধারা ছিল সেটি ছিল বাংলাদেশকে একটি স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে, সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার তার একটি ইচ্ছা ছিল। সেই জায়গাটাতে আজকে যারা রাজত্ব করছেন তারা তো বাংলাদেশে একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছেন, রাম রাজত্ব যেটাকে বলে, তারা লুটপাটের রাজত্ব কায়েম করেছেন। আমি একটা মিনিট আমি শেষ করে দিচ্ছি। তো আজকে তার 85তম জন্মদিনের এই জায়গায় দাঁড়িয়ে আমি আমার অন্তরের সকল শ্রদ্ধা, সকল ভালোবাসা দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতবাসী করেন।
এবং বাংলাদেশের মানুষ, আমরা যারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আছি অথবা যারা এমনি করে বিএনপিকে সমর্থন করতেন, তারা সকলেই আমরা তার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার জান্নাতবাসী হওয়ার জি আপু, দোয়া কামনা করছি। ধন্যবাদ জি জি, আপনার সাথে আমরাও একমত, আমরা তাই কামনা করছি। আমি একটু কামরুল হাসান জনি ভাইয়ের কাছে যেতে চাই। আমরা জনি ভাইকে হয়তো যে জুমার নামাজের কারণে একটু আগে ছেড়ে দিব আপু, তো অনুষ্ঠান আপনাকে দিয়ে কন্টিনিউ করবো ইনশাল্লাহ। তো জনি ভাই, আপনার উদ্দেশ্যে আমি প্রশ্ন রাখতে চাই যে সরকার তথা শেখ হাসিনা বলেছেন যে উপজেলা পর্যায়ে সিনেমা হল তৈরি করার জন্য একটা বিশাল ফান্ড গঠন করেছেন, 1000 কোটি টাকার একটা ফান্ড গঠন করেছেন উনি। তো এত কিছু থাকতে যে সিনেমা হল, যেখানে বাংলাদেশের সংস্কৃতি কৃষ্টি কালচার নিয়ে অনেক তর্ক বিতর্ক, সেখানে আসলেই এই পর্যায়টা আপনি কিভাবে দেখছেন? আসলে কি বাংলাদেশের সংস্কৃতিকে সিনেমা হল রিপ্রেজেন্ট করে, বা সিনেমা হলের মাধ্যমে সংস্কৃতিকে টিকিয়ে রাখা যাবে? মানে ব্যাপারটা কি, আপনি কিভাবে মূল্যায়ন করছেন জনি ভাই? ধন্যবাদ। সংস্কৃতিটা হলো আপনার মনের এবং আত্মার একটা খোরাক যোগায়, যেটাকে বলে। মনের আনন্দ তখনই আসে যখন ঘরের জনগণের এবং পরিবারে মানুষের খাবার এবং মানুষের চাকরি, মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে সব দিকটা সবাই ভালো থাকে। আজকে আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ বেকারত্ব বাড়তেছে, কৃষকদেরকে পঙ্গু করে দেওয়া হচ্ছে, ধর্মীয় ব্যাপারগুলিকে মানে লক করে দেওয়া হচ্ছে। মাদ্রাসা মসজিদগুলিতে সেখানে তারা ইদানিং ওই বিশেষ প্রধান অতিথি তাদের জোরপূর্বক হিন্দুদেরকে নিয়ে দাঁড় করাচ্ছে। সেখানে আমাদের 95% মুসলিম, 95% মুসলিম কান্ট্রি বাংলাদেশ। সেখানে হ্যাঁ, কালচারাল চর্চাটা থাকা ভালো, কিন্তু সিনেমা হলের পিছনে যেই পরিমাণ টাকাটা খরচ করবে, এটা আমাদের কৃষকরা আজকে যারা যেই শহীদ জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে কৃষকদেরকে হাসি ফুটে দিয়ে গেছে, সেই খাল বন্ধ করে সেই খালকে দখল করে তারা আজকে বিশাল বিশাল অট্টালিকা বিল্ডিং তৈরি করে জনগণকে পঙ্গু করে দিচ্ছে। সেই নদী খনন, খাল খনন করে জনগণের মুখে হাসি ফোটানো 100 কোটি টাকা তার চেয়ে অনেক বেটার ছিল না? জি, বাট আপনি কি মনে করেন যে আসলে 1000 কোটি টাকার এই প্রকল্প 1000 কোটি টাকা সত্যি ব্যবহার হবে, যেখানে বাংলাদেশের মহা প্রকল্পগুলো আমরা দেখেছি যে কিভাবে লুটপাট করে খেয়ে ফেলার একটা প্রয়াস ছিল? আপনি কি মনে করেন যে আসলে 1000 কোটি টাকার প্রকল্প 1000 কোটি টাকা থাকবে, আসলেই কোনো সত্যিকার 1000 কোটি টাকা ব্যবহৃত হবে? আপনি কি মনে করেন? না, এটা তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে। কিছুদিন আগে এই অবৈধ সরকার আপনার ওই যে ওপেন করে দিছে $1 লক্ষ উপরে আপনার বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই বাইরে পাঠাতে পারবে। তো তারা যে টাকাগুলা এখন থেকে আখেরি গুছায় বাংলাদেশকে খালি করে, বাংলাদেশের পুঁজি খালি করে বাইরে সুইস ব্যাংকে বা অন্যান্য কানাডাতে আজকে তাদের অট্টালিকা, আমেরিকাতে তাদের অট্টালিকা, লন্ডনে তাদের অট্টালিকা, সুইজারল্যান্ডে তাদের অট্টালিকা, সেই জিনিসগুলোর জন্য তৈরি করার জন্য, টাকা বাইরে পাচার করার জন্য তারা এই আইনটা তৈরি করছে। এবং এখান থেকে 70% টাকা তো তারা বাইরেই পাঠিয়ে দিবে তাদের নিজস্ব আনন্দে, নিজস্ব জৌলসতে তারা সেটা ব্যবহার করবে। এটা তো কোনো নিশ্চয়তা নাই। আজকে পদ্মা সেতু ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ, যেখানে এই পদ্মা সেতুর টাকা দিয়ে এই আপনার ডেনমার্কের যে সেতুটা নির্মাণ করেছে, এরকম 10টা সেতু নির্মাণ করানো যায়। টাকা কোথায়? এই টাকা তো বাইরে নেওয়ার জন্য এবং জনগণের রক্ত চুষে খাওয়ার জন্য, জনগণকে আরো বেশি পথে বসানোর জন্য আজকে তারা এই টাকার সংশোধন, তারা ডাইরেক্ট তো টাকাটা ব্যাংকে থেকে লুট করতে পারতেছে না, দুইবার তো করেছে, এখন করবে ওই সিনেমা হলের দিয়ে আর কি, আপনার একটা দেখায় আর কি, শো, একটা মডেল দেখায় যে এইটা আমরা তৈরি করতেছি, 10 টাকা খরচ করবে আর 90 টাকা তারা মেরে খাবে। এটাই তো তাদের কাজ এই সরকার। জি, শ্রদ্ধাভাজন জনি ভাই, আমরা আপনাকে জুমার নামাজের জন্য এখন আপনাকে ছেড়ে দিচ্ছি এবং আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ভবিষ্যতে আবার কোনো প্রোগ্রামে আপনার সাথে দেখা হবে। সময় দেওয়ার জন্য
জনি জনি ভাই কি মানে ফিনল্যান্ড বিএনপির কোন দায়িত্বে আছেন? আমি আপা ফিনল্যান্ড বিএনপির প্রেসিডেন্ট, আচ্ছা আচ্ছা। সভাপতি। আ- আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? বিক্রমপুরে, মুন্সিগঞ্জ, শ্রীনগর উপজেলা। আচ্ছা আচ্ছা। জি আমি জি ধনী ভাই আপনাকে ধন্যবাদ, আপনি নামাজ নামাজে পড়েন। জয়েন করুন। আমার জুম্মার সময় হয়ে আসছে, আমি এখন জি মসজিদে চলে নামাজ যাবো। পড়েন, আমাদের জন্য দোয়া করেন। জি, ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া রইল। আর বিশেষ করে আপা এই ভ্যাকসিনের ব্যাপারটা নিয়ে আমাদের দলীয় ভাবে বিএনপি এবং আম জনতা সবাই মিলে আমার মনে হয় এটার বিরুদ্ধেই করা উচিত, আন্দোলন করা উচিত। জি কারণ জি জনি ভাই আমরা শুনবো শাম্মী আপার কাছ থেকে সেই ব্যাপারে শুনবো। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপা, আমি বিদায় নিচ্ছি শর্ট সময়ের জন্য। আর ধন্যবাদ আজকে সুপ্রভাত সিডনি টিভি ফেস টু ফেস এত সুন্দর একটা আলোচনার আয়োজন করার জন্য, এবং সঞ্চালক নোমান মাসুম ভাইকে অনেক অনেক ধন্যবাদ। ফিনল্যান্ড বিএনপি থেকে সংগ্রামী শুভেচ্ছা, আপাকেও আমার সালাম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, জি থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ভালো থাকবেন। ইনশাআল্লাহ। জি আপা, জি আমি শ্রদ্ধা শাম্মী আপার কাছে প্রশ্ন রাখতে চাই যে আপা আপনি জানেন যে আসলে একটু আগে যে জনি ভাই যে প্রসঙ্গটুকু বললেন যে সরকার আরেকটা প্রকল্প গ্রহণ করেছে যে 1,00,000 আপনি বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমোদন ছাড়াই আপনি দেশের বাইরে পাঠাতে পারবেন। তো আপনি কিভাবে দেখছেন ব্যাপারটা? যে ধন্যবাদ নোমান সেলিম আপনাকে। আসলে গভর্নমেন্ট যে ইনিশিয়েটিভ নিয়েছে যে $1,000 বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই দেশের বাইরে পাঠানো যাবে, এটি আসলে একটি সরকারের এবং একটি রাষ্ট্রের আপনার হচ্ছে তাদের কারাপশনের যে একটা খুল্লা তাদের যে একটা রূপ, সেটিরই বহিঃপ্রকাশ ঘটিয়েছে তারা। তারা যে বাংলাদেশের সব সেক্টরে যে কারাপশনটা করছে, সেই কারাপশন থেকে তাদের যে অর্জিত অর্থ সেটি দেশের বাইরে পাচার করার উদ্দেশ্যেই তারা এই ইনিশিয়েটিভ নিয়েছে। এটাকে ভালোভাবে নেয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এটি বাংলাদেশের বুদ্ধিজীবী মহল ইতিমধ্যে মানে তারা তাদের মতামত প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে হচ্ছে এই সরকার তাদের দুর্নীতির টাকা দেশের বাইরে পাচার করার জন্যই তারা এই পদক্ষেপ গ্রহণ করেছে। থ্যাংক ইউ নোমান সেলিম আপনাকে। হ্যাঁ জি জি আপা আপনার সাথে আমি একমত পোষণ করছি। সেটা আমি বুদ্ধিজীবী মহলে সেই বক্তব্য আমি পরিষ্কারভাবে পড়েছি যে বাংলাদেশের যে পাচার তথা যে পাচার বন্ধে সরকার পদক্ষেপ গ্রহণ না করে যে পাচারটাকে মানে সহজ করার জন্য তারা সরকারি পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশের অর্থনীতিবিদ এবং সুশীল সমাজের একটা বুদ্ধিজীবী মহল এই একটা স্টেটমেন্ট দিয়েছে। জি আপনার সাথে আমি একমত আপা। আপনাকে আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই যে বিএনপি কে নিয়ে অলওয়েজ কথা বলেন, সেটা হলো আওয়ামী লীগের বর্তমান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাহেব। উনি সবকিছুতে বিএনপির গন্ধ খুঁজেন। তো হঠাৎ করে বিএনপির প্রতি ওনার কেন যেন একটা মানে মায়া বেড়ে গেল, যে বললো যে বিএনপি চাইলেই প্রথম অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভাইরাসের টিকা বিএনপি নেতা কর্মীদেরকে দেওয়া উচিত এবং উনি এইভাবে এই মর্মে উনি সুপারিশ করবেন। তো অনেকেই বলছেন যে তার এই বক্তব্য দুরভিসন্ধিমূলক, যেখানে ভারতে এই টিকা গ্রহণের পরে 400-ও বেশি লোক সাইড ইফেক্টে তথা রিয়াকশনে মারা গেল, সেখানে বাংলাদেশে পাঠানো হলো, বিবিসি থেকে ঘোষণা করা হলো পরীক্ষামূলক ট্রায়ালের জন্য বাংলাদেশে পাঠানো হলো। তো এই যে হাসান মাহমুদের বক্তব্যটাকে আপনি কতটা ভয়ানক তথা আপনি কিভাবে দেখছেন পুরো প্রক্রিয়াটাকে? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি জনাব হাসান মাহমুদ যেটা বলেছেন যে তিনি সুপারিশ করবেন, আসলে বিএনপি তার সুপারিশের অপেক্ষায় বসে নেই। কারণ তার সুপারিশ নিয়ে বিএনপি এই টিকা গ্রহণ করবে সেটার জন্য বিএনপি এই সময়ে মানসিকভাবে প্রস্তুত নয়। কারণ তারা বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা তারা হরণ করেছে। বাংলাদেশের মানুষের এমন কোনো অধিকার নেই যেটি তারা হরণ করছে না, এবং রাষ্ট্রের এমন কোনো সেক্টর নেই যেখানে তারা কারাপশন করছে না। তো সেই জায়গাটাতে তারা বন্ধু প্রতিম দেশ, তাদের জন্য বন্ধু, কিন্তু বাংলাদেশের জনগণের জন্য তারা বন্ধু কিনা সেটি বাংলাদেশের মানুষের মতামত জানার চেষ্টা করলে সেটি বোঝা যাবে। তারা বাংলাদেশের মানুষের যদি সত্যিকার অর্থেই বন্ধু হতো তাহলে ফেলানীর লাশ কাঁটাতারে ঝুলে থাকতো না।
তো সেই জায়গাতে যখন আমাদের পেঁয়াজের দরকার তখন তারা পেঁয়াজ রপ্তানি তারা বন্ধ করে দেয়, বাংলাদেশকে তখন তারা পেঁয়াজ দেয় না। যখন বাংলাদেশের মানুষের পানি দরকার তখন তারা পানি বন্ধ করে রাখে, ফারাক্কার পানি তখন তারা দেয় না। যখন বাংলাদেশের মানুষের পানির দরকার নেই তখন তারা ফারাক্কার বাঁধ খুলে দিয়ে সমগ্র বাংলাদেশকে এবং সমগ্র বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারার যে একটি অপচেষ্টা, সেটি এই আওয়ামী লীগের তথাকথিত বন্ধু প্রতিম দেশ প্রতিনিয়ত স্বাধীনতা পরবর্তী সময়ে তারা সেটি করে যাচ্ছে। এবং বাংলাদেশের মানুষের যে অধিকারগুলো তাদের কাছে যেটি পাওনা সেটি তারা না দিয়ে বাংলাদেশের সমস্ত সেক্টর থেকে যা যা তাদের লুটপাট করা দরকার সেটি তারা ইতিমধ্যে করে নিয়েছে। কারণ এই সরকারের যিনি প্রধান তিনি তো বলেছেন যে ভারতকে যা দিয়েছেন ভারত সেটি সারা জীবন মনে রাখবে। সেই জায়গাটাতে হাসান মাহমুদ উনি যদি পাগলের প্রলাপ বকেন তাহলে তো হবে না। কারণ এই টিকা তারা আমদানি করেছেন, যেই টিকা গ্রহণ করে ভারতে 400-র বেশি লোক ইতিমধ্যে মারা গিয়েছেন। সেই জায়গাটাতে ভারতে সেটি পরীক্ষামূলকভাবে সেটি তারা তাদের পরীক্ষামূলকভাবে তারা সেটা পরীক্ষা করুক। যেখানে আমাদের প্রয়োজনীয় জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস সেটি তো তারা আমাদেরকে দিতে চায় না সময় যখন আমাদের প্রয়োজন। সেখানে তারা টিকা দেওয়ার ব্যাপারে এত উৎসাহী কেন এবং এটার মানে রহস্যটা কি সেটি তো উদ্ঘাটন করা দরকার। তো সেখানে হাসান মাহমুদ সাহেব হঠাৎ করে বিএনপির জন্য উনি একেবারে উতলা হয়ে পড়লেন। ওনার তো এত উতলা হওয়ার দরকার নেই। ওনাদের আসলে ওনারা যেই লুটপাট গত 12-13 বছর যাবত এই রাষ্ট্রের সমগ্র সেক্টরে যেটা তারা করেছেন, সেই লুটপাটের অর্থে তারা আজকে টাকার কুমির হয়েছেন। তাদের তো টিকা সর্বাগ্রে প্রয়োজন। তিনি এবং তার দলের যত নেতাকর্মী যারা আছে, যারা এই 1000 কোটি টাকার মালিক হয়েছেন, টাকার কুমির হয়েছেন, টাকা পাচার করেছেন, দেশের সম্পদ লুট করেছেন, তাদের এই টিকা সর্বাগ্রে প্রয়োজন। এবং এই টিকা নিয়ে তারা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার একটা চেষ্টা তিনি করতে পারেন। হাসান মাহমুদের জন্য সেটিই থাকবে আমার পরামর্শ। তিনি সর্বাগ্রে সেই টিকা নিন, আমাদের সেই টিকার প্রয়োজন নেই। কারণ আমরা আওয়ামী লীগকে বিশ্বাস করি না। এই আওয়ামী লীগ যারা কিনা বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে, ভোটাধিকার হরণ করেছে, পার্লামেন্ট ছিনতাই করেছে, যারা কিনা রাষ্ট্রের সমগ্র সেক্টরে লুটপাটের রাজত্ব কায়েম করেছে, রাম রাজত্ব, ত্রাসের রাজত্ব কায়েম করেছে, যারা বাংলাদেশের নারী সমাজকে ইজ্জত আব্রু নিয়ে বাঁচতে দিচ্ছে না, তারা সমগ্র বাংলাদেশে ধর্ষণের সেঞ্চুরি পালন করার চেষ্টা করছে, সেই একটি ধর্ষকের দল যারা কিনা বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে, সেই একটি পাচারকারী দল যারা কিনা রাষ্ট্রের অর্থ সম্পদ পাচার করছে প্রতিনিয়ত, তাদের কাছ থেকে ভ্যাকসিন নেওয়ার কোন ইচ্ছা বিএনপির কোন নেতা কর্মীর নেই বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আমি মনে করিয়ে দিতে চাই যে গণস্বাস্থ্যের যে ডক্টর জাফরুল্লাহ সাহেব বলেছেন যে টিকার অর্থে যদি টিকা কার্যকর তথা জনগণের উদ্দেশ্যে এটা হয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রীকে টিকা গ্রহণ করে সেই পরীক্ষার প্রথম প্রমাণ দিতে। হ্যাঁ, আমিও তো সেটাই বললাম যে হাসান মাহমুদ তার নেত্রীকে সর্বাগ্রে সেই টিকা প্রদান করুন। তিনি প্রমাণ করুন যে তিনি বাংলাদেশের মানুষের জন্য তিনি আন্তরিক, বাংলাদেশের মানুষকে বেঁচে থাকার জন্য উনি সেই টিকা আমদানি করেছেন, বা ওনার বন্ধু প্রতিম দেশ সেই ওনাকে 20 লক্ষ টিকা গিফট হিসেবে দিয়েছে। যেখানে পয়সা দিয়ে কিনে আমরা জিনিস আনতে পারি না ভারত থেকে, সেখানে ভারত হঠাৎ এত উদার হয়ে গেল কেন? আমাদেরকে একেবারে টিকা দিয়ে মানে সয়লাভ করে দিচ্ছে। সেই টিকা আওয়ামী লীগের নেতা কর্মীর প্রয়োজন, আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের প্রয়োজন। কারণ আওয়ামী লীগ এখন গৃহযুদ্ধে লিপ্ত হয়েছে। আপনি দেখেছেন বসুরহাটের কাদের মির্জা, তিনি ইতিমধ্যে কি রূপালী চত্বরে অবস্থান নিয়েছেন, তাকে রাজাকারের বংশ বলেছে। তারা তো বাংলাদেশের কোনো মানুষকে সম্মান করতে জানে না। তারা আমাদের এক মিনিট আমি বলে শেষ করি। আমাদের পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকেও তারা মুক্তিযোদ্ধা বলতে তাদের লজ্জা করে, স্বাধীনতার ঘোষক বলতে তাদের লজ্জা করে। সেই জায়গায় এখন তারা নিজেরাই কামড়াকামড়ি করছে, তারা নিজেরাই গোতাগুতি করছে। যে জায়গাটায় তারা নিজেরাই নিজেদেরকে সম্মান এখন আর দেওয়ার অবস্থানে তারা নেই, তো তাদের টিকা প্রয়োজন। তারা টিকা দিক, তারা যা খুশি তা করুক, বিএনপির নেতাকর্মী কিনে ভাবার তাদের কোনো প্রয়োজন নেই। জি আপু, আপনি যেহেতু উপজেলা নির্বাচন প্রসঙ্গ বলেছেন, আমি আপনার উদ্দেশ্যে প্রশ্ন রাখতে চাই যে আসলে আরেকবারও দেখা গেল যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু ও সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যে সরকার উপজেলা নির্বাচনে কোন রকম হস্তক্ষেপ করবে না, কিন্তু আমরা তো তার কথা উল্টোটা দেখলাম এইভাবে যে কিছু কিছু জায়গায় আমরা লক্ষ্য করলাম যে মোট ভোটার থেকে প্রাপ্ত ভোট বেশি হয়েছে, 100 কত ভোট বেশি হয়েছে।
তো আসলে তো কি আপনি কি মনে করেন এই নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশে কি আদৌ কোনো সুষ্ঠু বা গ্রহণযোগ্য নির্বাচন আশা করা যায়? বিএনপি কি মনে করে? আপনি জানেন যে আমাদের বিএনপির মহাসচিব অসংখ্যবার এই বিষয়টি নিয়ে পরিষ্কার বক্তব্য দিয়েছেন। বিএনপির অনেক নীতি নির্ধারণী নেতারা যারা স্থায়ী কমিটিতে আছেন তারাও বক্তব্য দিয়েছেন। আমরা বারবার পরিষ্কার করে বলেছি যে এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন বাংলাদেশে সুষ্ঠু হওয়ার কোনো কারণ নেই। কারণ যেই নির্বাচন দিনের ভোট রাতে অনুষ্ঠিত করেছে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে, তাদের কাছ থেকে সুষ্ঠু নির্বাচন আশা করার মতন বোকামি বিএনপি করবে না বা করছে না। কিন্তু তারপরও আপনি হয়তো এটা জিজ্ঞেস করতে পারেন যে বিএনপি কেন তাহলে বারবার নির্বাচনে অংশগ্রহণ করছে। অ্যাকচুয়ালি বিএনপি তো একটি গণতান্ত্রিক দল এবং তারা বাংলাদেশের মানুষের ভোটাধিকারে বিশ্বাস করে। বারবার বিএনপি বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছে, ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে। বিএনপি যতবার পারে ক্ষমতায় গিয়েছে চেষ্টা করেছে বাংলাদেশের মানুষের অধিকারকে সমুন্নত রাখবার। তো বাংলাদেশে যে ভোটাধিকার নেই মানুষের, সেই ভোটাধিকারটি ফেরত আনার জন্য এবং বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেবার জন্যই বিএনপি বারবার নির্বাচনে অংশগ্রহণ করছে। কারণ বিএনপি একটি গণতান্ত্রিক দল, সেই জন্যই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে। কিন্তু বিএনপি এটা জানে যে এই নির্বাচন কমিশনের আন্ডারে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো কারণ নেই। কারণ যারা একটি জাতীয় নির্বাচন, আপনি জানেন যে তারা মানুষের ভোটাধিকার লোপাট করেছে এবং দিনের ভোটটি আগের দিন 29শে ডিসেম্বরের ভোটটি তারা 29শে ডিসেম্বর রাতেই তারা সেটি সম্পন্ন করেছে। সুতরাং তাদের কাছ থেকে তো বিএনপি কোনো সুষ্ঠু নির্বাচন কখনোই আশা করে না। জি আপু, আমরা অনুষ্ঠানের খুব শেষ অংশে চলে এসেছি। আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শেষ করবো। আপনার উদ্দেশ্যে সর্বশেষ প্রশ্ন রাখতে চাই যে বর্তমানে তো আমাদের ট্যাক্সের টাকা, আমরা যতটুকু জানি যে জনগণের ট্যাক্স এবং ভ্যাটের টাকায় সরকারি কর্মকর্তাদের বেতন, সুযোগ সুবিধাদি, কোয়ার্টার তথা রেশন এগুলো সরকার তথা রাষ্ট্র পরিচালিত করে। কিন্তু যেখানে সরকারি কর্মচারীরা জনগণের সেবায় লিপ্ত থাকার কথা, কিন্তু আমরা তার উল্টোটা বাংলাদেশে বর্তমানে খুব সাম্প্রতিক সময়গুলোতে খুব স্ট্রংলি দেখতেছি যে মনে হচ্ছে যে এমন একটা অবস্থা যে সরকারি কর্মকর্তাদের আমরা একটা ভৃত্যের মতো পরিণত হয়ে গেছি, যে আমরা সেখানে সেবা দিতে চাইতে গেলে ওরা আমাদেরকে চাকরের মতো একটা তুলনা করে। তো এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণ কি এবং উত্তরণের পথ কি হতে পারে, কি মনে করেন আপনি? থ্যাংক ইউ আপনাকে। একটি ভালো কথা বলেছেন যে তারা আমাদের সঙ্গে বৃদ্ধের মতো আচরণ করে। বৃদ্ধের মতো আচরণ এই জন্য করে, যেটি আমি এতক্ষণ আপনাকে বলছিলাম যে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নেই। এই যে আমি আপনাকে বললাম যে দিনের ভোটটি তারা রাতে অনুষ্ঠিত করেছে, এই যে জবরদখলকারী সরকার যারা এখন রাষ্ট্র ক্ষমতা জবরদখল করে আছে, তারা এই ভোটটি, দিনের ভোটটি রাতে অনুষ্ঠিত করবার জন্য, আপনি জানেন যেহেতু আপনি একজন সচেতন মানুষ, আপনি সাংবাদিকতায় আছেন, আপনি একটি টিভি অনুষ্ঠান পরিচালনা করছেন, আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের বর্তমান অবস্থা সম্পর্কে আপনি ওয়াকিবহাল আমি বিশ্বাস করি। তো সেই জায়গাটাতে তারা যখন মানুষের ভোটাধিকার হরণ করে এবং একটি জাতীয় নির্বাচনকে তারা একটি হাইজ্যাক বা প্রহসনে পরিণত করে, সেটি করবার জন্য রাষ্ট্রের সকল মেশিনারি তারা ইউজ করেছে। আপনি দেখবেন রাষ্ট্রের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, ব্যুরোক্রেসি বলেন, সবকিছু তারা ইউজ করেছে। রাষ্ট্রের সকল মেশিনারি ইউজ করে তারা একটি স্টেট মেশিনারি গুলোকে ইউজ করে তারা একটা স্টেট কো করেছে। তো সেটি করতে যে তাদেরকে তো ওই আপনি যেটা বলছিলেন যে সরকারি কর্মকর্তারা মানুষের সঙ্গে বৃত্তের মতো আচরণ করে, সেবা চাইতে গেলে সেবা না দিয়ে মনে করে যে চাকর। বিষয়টা এই জায়গাটাতেই আসছে যে যখন দেখলো যে রাষ্ট্রের এই যে যারা ধরেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন বা ব্যুরোক্রেসি বলেন, যারা ধরেন রাষ্ট্র পরিচালনা করছে, তারাই তো এই স্টেট কোটা করেছে, তাই না, এই জবরদখলকারী সরকারের জন্য। তারা এই কি বলে স্টেট কোটা করতে যে কাজটা করেছে, তো সেই জায়গাটাতে তারা এখন মনে করছে তারাই মুনিব হয়ে পড়েছে আর কি, যে জন্য তাদের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ বা জনগণকে তারা এখন মূল্যায়ন করছে না। কারণ জনগণের ভোট তো লাগেনি এই পার্লামেন্টটাকে দখল করার জন্য, জনগণের ভোট তো লাগেনি এই সরকারটাকে গঠন করবার জন্য। তো যে জন্য তারা এই আচরণগুলো করে। এটি থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়া
এবং বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়া, এই জিনিসগুলো যখন আপনার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে, মানুষ যখন তার অধিকার ফিরে পাবে, তখন অটোমেটিক্যালি আপনি যারা ধরেন এই যে আমাদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে, তারা জবাবদিহিতার জবাবদিহিতার বাউন্ডারিতে তাদেরকে আসতে হবে, তাদেরকে জবাবদিহি করতে হবে, এবং তখন তারা নমনীয় হবে। এখন তো তারা দেখছে যে মানুষের অধিকার না দিলেও তো সবকিছুই মানে করা যাচ্ছে, লুটপাট করা যাচ্ছে, যা খুশি তা করা যাচ্ছে, তাই না? তো সেই জন্য মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া অতীব জরুরি, এবং এটি দিলে পরে অবশ্যই আপনার এইগুলো বন্ধ হওয়ার জায়গাটা তৈরি হবে, ক্ষেত্রটা তৈরি হবে। জি আপু, আপনার সাথে আমরা কামনা করি, আশা করি বাংলাদেশে গণতন্ত্র ফিরে পাক, মানুষ স্বাধীনতা সার্বভৌমত্বের যেই মৌলিক অধিকারগুলো সেগুলো প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে, বাংলাদেশ সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, মানুষের সমস্ত মৌলিক অধিকার ফিরে পাক, সে আশাবাদ আমরাও রাখি। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে শত ব্যস্ততার মাঝে অল্প সময়ের নোটিসে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সুপ্রভাত সিডনিতে সময় দেওয়ার জন্য। জি, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, আমরা সুস্থ থাকি এবং বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। জি জি আপু, আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই, দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা আবারও আগামী শুক্রবার একই সময়, সিডনি সময় 9টা, বাংলাদেশ সময় 4টা, আর সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আরো দুজন অতিথিকে নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। শুনবো ডিটেলস যে সাম্প্রতিক ঘটনাবলীর ভিতরে বিশদ বিশ্লেষণ এবং উত্তরণের পথ খোঁজার চেষ্টা করব, এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কিত কোনো প্রশ্ন অথবা তথ্য আপনাদের পাঠাতে চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন অথবা আমাদেরকে মেইল করতে পারেন suprabhat.cue@gmail.com। সর্বোপরি আপনারা ভালো থাকবেন। বৈশ্বিক মহামারী করোনার মধ্যে সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন, মাস্ক ইউজ করবেন এবং পরিবারকে সময় দিবেন। এটা খুব ভালো সময় পরিবারের সাথে সময় ব্যয় করার জন্য। সর্বোপরি ভালো থেকো বাংলাদেশ। আল্লাহ হাফেজ।